বিচার বিভাগ যেখানে ফ্যাসিবাদের দোসর। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিচার বিভাগ যেখানে ফ্যাসিবাদের দোসর। বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত কার্যকর বলে শেখ হাসিনা এত সফলভাবে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে পেরেছেন। বাংলাদেশের পুলিশের একজন কনস্টেবলও গর্ব করে বলে থাকে যে তারাই নাকি আওয়ামী লীগকে কোনো রকম ভোটের ঝুট ঝামেলা ছাড়াই এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন রেখেছে। দীর্ঘদিনের জেল জীবনে প্রিজন ভ্যানে যাতায়াতের পথে এমন বড়াই বহুবার শোনার সুযোগ হয়েছে। আর আমেরিকার স্যাংশনের মেডেল প্রাপ্ত আইজিপি বেনজিরের ধমক শুনলে তো জনগণ ধাঁধায় পড়ে যায় যে কার ক্ষমতা বেশি, হাসিনার নাকি বেনজিরের। মঈন ফখরুদ্দিনের সরকার তাদের দেশবিরোধী কর্মকাণ্ড আড়াল এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশল হিসেবে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে। সেই সময় প্রথমবারের মতো আদালত ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রণের নজির স্থাপন করা হয়। ভারতের সরাসরি হস্তক্ষেপে মঈন ফখরুদ্দিন এক সাজানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় নেয়। ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনার প্রথম দুটি কাজই ছিল সেনাবাহিনী এবং উচ্চ আদালতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। প্রথমটির ক্ষেত্রে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সামরিক কর্মকর্তাদের পাইকারি হত্যাকাণ্ড চালানোর প্রয়োজন হলেও বিচারপতিরা আপনা থেকেই ফ্যাসিস্ট শাসকের পদতলে আশ্রয় নেন। বিচার বিভাগের এহেন পরিস্থিতি বর্ণনা প্রসঙ্গে 2010 সালের 10 মে আমার দেশে লিখেছিলাম, 2007 সালের জানুয়ারির 11 তারিখে জেনারেল মঈনের ক্ষমতা দখলের পর থেকে এই দেশের বিচার বিভাগের যে পচন ক্রিয়া শুরু হয়েছে, শেখ হাসিনার আমলে তা দ্রুততর হয়ে এখন সেখান থেকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছে। সেই পচে যাওয়া আদালতকে ব্যবহার করেই কাল বিলম্ব ব্যতি রেখে শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়েরকৃত ডজনেরও অধিক দুর্নীতির মামলা খারিজ করিয়ে নেন। আজ বেগম খালেদা জিয়া যে সর্বৈব মিথ্যা মামলায় বন্দি জীবন কাটাচ্ছেন, সেটিও মঈন ফখরুদ্দিন সরকারের অবদান। 2010 সালে শেখ হাসিনা বংশোদ্ভূত বিচার বিভাগ এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া সেনাবাহিনীর আনুগত্যের দ্বিতীয় পরীক্ষা নেন। হাইকোর্টে নাজমুন আরার বেঞ্চে বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মামলা চলেছিল। বিচারপতি নাজমুন আরা তখন প্রথম নারী বিচারপতি হিসেবে আপিল বিভাগে পদোন্নতি পাওয়া এবং ভাগ্য সহায় হলে প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখছেন। অতএব খালেদা জিয়া অবিচারের শিকার হলেন। হাইকোর্টের রায় বিপক্ষে গেলে তাকে আপিল করারও সুযোগ দেয়া হলো না। খায়রুল হক এবং এসকে সিনহা আপিল গ্রহণে টালবাহানা করে শেখ হাসিনাকে সময় দিলেন যাতে বেগম জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত প্রায় 40 বছরের গৃহ থেকে উচ্ছেদ করা যায়। সেই অমানবিক, অনৈতিক এবং সম্পূর্ণভাবে বেআইনি উচ্ছেদে সোৎসাহে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ভুয়া দেশপ্রেমিক ভাড়াটে সেনাবাহিনী। কিউএমজি হিসেবে সেই সময় বেগম জিয়ার অত্যন্ত অশোভনীয় পন্থায় উচ্ছেদ প্রক্রিয়া দেখভাল করছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া, যিনি 2014 সালে সেনা প্রধানের দায়িত্বে থেকে শেখ হাসিনার একতরফা রক্তাক্ত নির্বাচনের বৈতরণী পার করেছিলেন। হাইকোর্টের বিচারপতি নাজমুন আরা পুরস্কার হিসেবে আপিল বিভাগে পদোন্নতি পেলেও প্রধান বিচারপতি হতে পারেন নাই। শেখ হাসিনার নিরঙ্কুশ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই ব্যবস্থার ফলেই 2001 সালে শেখ হাসিনা তার 5 বছর মেয়াদ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে নেক্কারজনকভাবে গণভবন নিজের নামে লিখে নেওয়ার পরও তাকে সেই সরকারি ভবন ছাড়তে হয়েছিল। নির্বাচনেও তিনি শোচনীয়ভাবে হেরে গিয়েছিলেন। অতএব 2009 এ ক্ষমতা পেয়ে তিনি উচ্চ আদালতের সহায়তার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় উড়িয়ে দিলেন। গত 13 বছরে বাংলাদেশে হাসিনার খুনি পুলিশ এবং র্যাব বাহিনী বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও হেফাজতে অমানসিক নির্যাতন সহ যে সকল ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে, তার মূলে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রথার বিলোপ সাধন। আজ যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই সুযোগও সৃষ্টি হয়েছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা উঠে যাওয়াতেই। উচ্চ আদালতের যে বিচারপতিরা বাংলাদেশের জনগণকে এভাবে রক্ত পিপাসু জল্লাদের হাতে তুলে দিয়েছে, তাদের কোনোদিন ক্ষমা করা উচিত হবে না। বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড়ই দুর্বল। তাই যে বিচারপতিরা এমন দুষ্কর্ম করেছেন তাদের নামগুলো স্মরণ করিয়ে দিচ্ছি: খায়রুল হক, মোজাম্মেল হোসেন, এসকে সিনহা এবং সৈয়দ মাহমুদ হাসান। বিচার বিভাগের এই 4 গণশত্রুর নাম আমরা যেন কখনো ভুলে না যাই।
এছাড়া উচ্চ আদালতের আরও যাদের নাম মনে রাখা প্রয়োজন তাদের মধ্যে রয়েছে স্কাইপ কেলেঙ্কারির হোতা নিজামুল হক নাসিম, সন্ত্রাসী শামসুদ্দিন চৌধুরী মানিক, বাকশালী ইনায়েতুর রহিম এবং ওবায়দুল হাসান। বাংলাদেশের পুলিশ ও র্যাব শেখ হাসিনা নির্দেশে অবশ্যই চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে, তাদের বিচারও আমাদের কাম্য। কিন্তু বিচারকের আসনে বসে যারা জুলুমের প্রতিকারের পরিবর্তে জালিম শাসককে আইনি বৈধতা দিয়েছে এবং দিচ্ছে, তাদের অপরাধের মাত্রা অনেক বেশি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে উচ্চ আদালতে মজলুমের ওপর আরও বেশি জুলুম হচ্ছে। ভিন্ন মতের ব্যক্তি এবং পরিবারের সদস্যদের সরকার অন্যায়ভাবে গ্রেফতার করলে তাদের জামিন মঞ্জুরের পরিবর্তে বেআইনিভাবে বছরের পর বছর মুক্তি বিলম্বিত করা হচ্ছে। শেখ হাসিনার সম্মতি না দেয়া পর্যন্ত তাদের জামিনের আদেশ দিচ্ছেন না এই বিবেকহীন বিচারকরা। উপরোক্ত বিচারপতিরা প্রকৃতপক্ষে আওয়ামী ক্যাডারে পরিণত হয়েছেন। ফ্যাসিস্ট শাসককে খুশি করতে তারা শেখ মুজিবকে পূজা করার আদেশ দিচ্ছেন। ইতিহাস বিকৃত করে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা অস্বীকার করছেন। স্বেচ্ছায় বাক স্বাধীনতা হরণের হাতিয়ারের কাজ করছেন এবং জনগণের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক সব রায় দিচ্ছেন। এদের যাবতীয় অপরাধ লিপিবদ্ধ করে রাখা আমাদের কর্তব্য বিবেচনাবোধ থেকেই আজকের এই সম্পাদকীয়। ধিক্কার জানাই এদের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্ট আজ বৃহস্পতিবার একটি প্রস্তাব কণ্ঠ ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবটিতে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক ASM নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে কারাদণ্ডের রায়ের নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। বিকেলে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইট এবং ঢাকা ও ব্রাসেলসের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে অধিকারের মামলা শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মধ্য ডানপন্থী, সোশ্যাল ডেমোক্র্যাট, বামপন্থী সহ 7টি গ্রুপ। ফ্রান্সের স্ট্রাসবুর্গে স্থানীয় সময় বুধবার রাতে প্রস্তাবটি নিয়ে পার্লামেন্ট অধিবেশনের বিতর্কে 8 জন সদস্য অংশ নেন। এর মধ্যে 6 জন প্রস্তাবের পক্ষে এবং 2 জন বিপক্ষে অবস্থান নিয়ে বক্তৃতা করেন। ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবটিতে বাংলাদেশ সরকারের প্রতি নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসারে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার কর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাজার সুবিধা এভরিথিং বাট আর্মসের পরিসর আরও বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক সনদের লঙ্ঘনের মাধ্যমে অধিকারের মামলাটি একটি পশ্চাৎগামী পদক্ষেপ, যা উদ্বেগের। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রে EBA সুবিধা অব্যাহত রাখা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। প্রস্তাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে 2024 সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানোর কথা হয়েছিল, কিন্তু হাসিনা সরকার তা করতে পারেনি। প্রস্তাবে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা, বলপূর্বক অন্তর্ধান বা গুম, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার খর্ব করা সহ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। বলপূর্বক অন্তর্ধানের অভিযোগ তদন্তে একটি বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করা হয়েছে প্রস্তাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আদালতের শুনানিতে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য সরকারের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে উৎসাহিত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা তাদের প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস EU প্রতিনিধি ও বাংলাদেশে সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের বিষয়ে আদালতে বিচার প্রক্রিয়া চলার সময় ইউরোপীয় পার্লামেন্টে একটি যৌথ প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ভোটাভুটিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে সরকার। একে সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত হিসেবে দেখছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, 8 জন বক্তব্য দিয়েছেন। তার মধ্যে 2 জনের কথা পরিষ্কারভাবে এসেছিল যে তারা এটার পক্ষে নন।
একজন এরকমও বলেছেন, এই ধরনের আচরণ ইউরোপীয় পার্লামেন্ট থেকে নতুন করে উপনিবেশবাদ উস্কে দিতে পারে এবং উন্নয়নশীল দেশগুলোর ওপর এরকম আচরণ ঠিক নয়। আরেকজন বক্তা বলেছেন, এই ধরনের উদ্যোগ ইউরোপীয় পার্লামেন্ট থেকে নিলে এটা হিতে বিপরীত হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, ওনাদের একাধিক বক্তা যে লাইনে বলেছেন, আশা করি ইউরোপীয় পার্লামেন্টের অন্য এমপিরা সামনে এই বিষয়ে উদ্বুদ্ধ হবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।